আমি মোহাম্মদ শরীফুজ্জামান খান ইউসুফজাই, ডাকনাম সব। মহান ৭১-এ আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে দাঁড়িয়ে। যখন ৭১ 25শে মার্চ, তখন আমি ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজের ছাত্র, বিজ্ঞান কলেজ যেটা আছে এখন, সেখান থেকে আমি টাঙ্গাইল মুক্তিযোদ্ধাতে যোগ দিই। কাদের বাহিনীতে ওনার ৩ নম্বর কোম্পানি ছিল মরিচা পাহাড়ে। সেই মরিচা পাহাড়ে আমার কোম্পানির নাম ছিল নবীন আওয়াজ সাহেব। উনি আর্মি পার্টির লোক ছিলেন। ওখানে যোগ দেওয়ার পরে আমাকে ট্রেনিংয়ে পাঠানো হয় বহেরাতলি। বহেরাতলিতে আমার ট্রেনিং সেন্টারের প্রথমের নাম ছিল সরোয়ার সাহেব। পরবর্তীতে উনি ওই ৩ নম্বর কোম্পানির টয়েস হিসাবেও ছিলেন, আর সুলতান ভাই ছিলেন ম্যাচ কমান্ডার। ওখান থেকে আমি ট্রেনিং করে ৩ সপ্তাহ ট্রেনিং করে যখন আসি ৩ নম্বর কোম্পানিতে, ওখান থেকে প্লাটুন বাই প্লাটুন ভাগ করে দেয়। আমাদের রাত্রেবেলা টহল পড়ে কুবডরা, কালীহাতি, বল্লা, রতনগঞ্জ, চারা, এই কয়েকটা বিষয় আমাদের টহল পড়ে। অনেক সময় রাজাকারদের সাথে বন্দুক যুদ্ধও হয়। তারা রেশনাদি নিয়ে যায়, গোলা বারুদ নিয়ে যায়, সেখানে আমরা অ্যাটাক করি। স্বেচ্ছাসেবক কমান্ডাররা যখন আইসা বলে যে অমুক জায়গাতে যাচ্ছে, তখন আমরা অ্যাটাক করি। দেখাতে এক সময় কালীহাতিতে আর্মিদের হাসপাতাল ছিল, সেই হাসপাতালে অ্যাটাক করে প্রচুর পরিমাণে আমরা মেডিসিন নিয়ে যাই। ওখান থেকে যুদ্ধ করি, থাকি, খাই। আমাদের 3 বেলা কখনো খাওয়া হতো না। সকালবেলা কোনো নাস্তা ছিল না। একবারে 12টার সময় আমাদের ভাত দেওয়া হইতো, আর সন্ধ্যার সময় ভাত দিত। খেতাম। অনেক সময় কোম্পানি যখন প্লাটুন ভাগ করে টহলে পাঠায় দেয়, তখন হয়তো কোনো দোকান থেকে রাত্রেবেলা ডাক দিয়ে অল্প চেটে মুড়ি খেতাম। কোনো বাড়িতে গিয়ে পানি চেলে পারে পানি দিত, সাথে একটু মুড়ি দিত, এগুলি খেতাম। অনেক সময় দেখা যেত কি সারা রাত কিছু না খেয়ে থাকতাম। এক সময় দেখা গেল যে আমরা যারা আসি সবাই মিলে একদিন গেলাম কালিয়াতিতে গিয়ে সম্মুখ যুদ্ধ করলাম আর্মিদের সাথে। ওইটা আর্মিও ধরলাম, মালয়েশিয়া ছিল, মালয়েশিয়া থেকে ধরে আমরা ক্যাম্পে নিয়ে আসলাম। ক্যাম্পে এনে ওদেরকে আমরা আটকে রাখলাম। ওখান থেকে মালয়েশিয়া একজন পাগলের মতো জঙ্গল দিয়ে দৌড়াইছে। আপনারা চিনেন কিনা এটা জানি না, অরমোড়ই কাটার সাথে ওদেরকে করছে। যাই হোক, 9 মাস পরে যখন আমাদের দেশ স্বাধীন হলো, যুদ্ধ, আমার কোম্পানি কমান্ডার নবীন সাহেব একটা প্লাটুন পাহাড়ে রেখে চলে গেলেন উনি কালিয়াতি থানাতে। থানায় গিয়ে উনি ক্যাম্প তৈরি করার পরে ঠিক 9/1/72 সনে একটা চিঠি পাঠালেন প্লাটুন কমান্ডার রশিদ ভাইয়ের কাছে যে তুমি যা আছে সব দিয়ে থানাতে আসো। আমরা সেদিনকে 6-7 গাড়ি গোলা বারুদ আর প্রত্যেক ছেলের কাঁধে 3টে করে হাতিয়ার নিয়ে ক্যাম্পের থেকে মার্চ করি থানাতে আমাদের কোম্পানি কমান্ডারের ওখানে যাব। কিন্তু রাস্তার মধ্যেই রাত্র হয়ে যায়। সেটা ছিল আবু সাইদ চৌধুরী বাড়ির, ওখানে আমরা হোল্ড করি। আবু সাইদ চৌধুরী বাড়ির নায়েব, উনি সে আমাদের পাকশা করে খাওয়ায়। দেখা গেল যে রাত্রেবেলা হঠাৎ করে একটা চিঠি আসলো, কোম্পানি কমান্ডার বাড়াইছে রশিদ ভাইয়ের কাছে। চিঠিতে লেখা যে সম্মানকে ওর বাড়িতে পাঠাই দেবো। আমি গেলাম আমার বাড়িতে, গিয়ে দেখি আমার বাবা ঢাকার থেকে আমার বাবা আসছে আমাকে নেওয়ার জন্য। সেই রাত্রেই আমি আমার বাবার সাথে ঢাকাতে আসি। ঢাকাতে আসার পরে বেশ ছিলাম, কিন্তু 72 সনে আমার শরীরের পরিবর্তন আসে। দেখা যায় ঠান্ডা, কাশি। ডাক্তারকে দেখানোর পরে বললো যে ব্রনকাইটিসের লাস্ট পর্যায়ে। ওখানে হলো আমার যক্ষা হয়ে গেল। যক্ষা হয়ে গিয়ে আমার লেফট সাইডের ফুসফুস আমি হারিয়ে ফেলি। এখনো আমি
অসুস্থভাবে ভুগছে। পরে শুনলাম যে মুক্তিযোদ্ধাদের তালিকা হচ্ছে। আমার ধারণা ছিল যে আমার ওই কালিয়াদির থেকে হয়তো আমার তালিকাটা হয়ে আসবে, পরে সেভাবে না হয়ে আসবে। আমি আর দৌড়াদৌড়ি করি নেই, অতটুকু মাথা ঘামাই নেই। এইটা ছিল আমার ভুল। যখন মাথা ঘামাইলাম তখন অনেক দেরি হয়ে গেছে। কেউ আমাকে তখন আর মানে কর্মকর্তারা কাছেও টায় না। কিন্তু আমার সহকর্মীরা তারা আফসোস করে, তারা লিখিত দেয়। তারপরেও আমি যখন ওরা বলা হয় যে যেসব মুক্তিযোদ্ধারা এখন পর্যন্ত গ্যাজেট হতে পারেন নাই তারা নিজ নিজ থানাতে গিয়ে অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করেই আসছি, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। লাস্ট মোমেন্টে নিরাশ হয়ে আর শরীরের অসুস্থতার কারণে আর দৌড়াতে মন চায় না, অনেক কষ্ট হয়, দৌড়াতে পারি না। এখন এই পর্যায়ে আমি আছি। আমার একটা মাত্র কথা, এই দেশের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, একক নায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর। বঙ্গবন্ধু উনার সুযোগ্য কন্যা শেখ হাসিনা এদেশের প্রধানমন্ত্রী। আপনার কাছে শুধু আমার আকুল আবেদন এইটাই যে আপনি আরেকবার যাচাই বাছাই করে দেখুন। বাংলাদেশে এখনো অসংখ্য মুক্তিযোদ্ধারা পিছিয়ে আছে, যাদের গ্যাজেট হয়নি, তাদের তালিকা হয়নি। আপনার দৃষ্টিতে যদি একটু তারা পড়ে, তারা হয়তো একটু সচ্ছল হবে। তারা টাকার জন্য বসে নাই, তারা আসে শুধু চায় একটু সম্মান। আপনি যে সরকারি একটা গ্যাজেট করছেন, সেই গ্যাজেটের থেকে যাতে নাম বাদ না পড়ে। টাকার শেষ বসে আমাদের টাকার কোনো দরকার নেই, বয়স শেষ, রয়ে যাবো। ওই টাকাতে কি করবো? আমরা তো টাকার জন্য যুদ্ধ করিনি। আমরা তো ৭১-এর ওই টাকার জন্য তো আর কামনা দিইনি। টাকা ওটা কিছু না, হয়তো সম্মান করে দিচ্ছেন, এটাই লোকে বড় কথা। সুতরাং আমাদেরকে বাদ দিয়ে আপনারা মুক্তিযোদ্ধার সংসদ, মুক্তিযোদ্ধার মন্ত্রণালয় সাজিয়েন না। আমরাও আপনাদের তালিকাতে যাতে আসতে পারি সেই দৃষ্টিকোণে আসুন। আমি আসল মুক্তিযোদ্ধা না হয়ে যদি না হতাম তবে এত কথা বলতাম না। আমি মুক্তিযোদ্ধা বিদায়, আমার জোর আছে বিদায় আমি আপনার কাছে আকুল আবেদন করছি। আমি যদি মুক্তিযোদ্ধা না হয়ে থাকি, কিয়ামতের ময়দানে নবীজি যাতে আমাকে সাফায়াত না করে, এর থেকে বড় কথা আর কোনো নাই। আমি প্রকৃত মুক্তিযোদ্ধা, আরো মুক্তিযোদ্ধা আছে, তাদেরকে বাদ দিয়ে তালিকাভুক্ত করেন না। আমি এখনো অনেক অসুস্থ, আমি এখনো খুব অসুস্থ। আমার অসুস্থতার জন্য আর বুয়া যারা আছে এদেরকে বাদ দেন, এদেরকে যাচাই করে বাইর করুন। এখনো বুয়া আছে, বুয়া অনেক মুক্তিযোদ্ধা আছে যারা নাকি এখনো খাচ্ছে। এখনো অনেক মুক্তিযোদ্ধা আছে যারা কোনোদিন অস্ত্রও দেখেনি, তো যারা এখনো আছে। আর কি বলবো, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের না আপা, আপনার কাছে বলার আর কিছু নাই। আমি যতটুকু বললাম, এতটুকু যদি আপনার মনোবোধ হয়ে থাকে তবে আমাদের একটু দৃষ্টি দেন, এতে আমি ধন্য হব। আর কিছু চাই না আপনার কাছে। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় মুজিবুর রহমান সাহেব, জয় বঙ্গবন্ধু, জয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।